আমার বউ তুই। আমার বউকে দিয়ে আমি যা খুশি তাই করাবো, তাতে তোর কি? তুই এখন আমার রুম গোছাবি, ফ্লোর মুছবি, বিছানার চাদর পাল্টাবি, সবশেষে ওয়াশরুম পরিষ্কার করবি। বুঝতে পারছিস? যদি না করিস, বাসর ঘর ছেড়ে আজ রাতের জন্য আমি নাইট ক্লাবে চলে যাব, 100 মেয়ের সাথে নাচবো। কথা ক্লিয়ার না? রাগে কিরমির করতে করতে আঙ্গুলে বার কয়েক তুড়ি মেরে সদ্য বিবাহিত স্ত্রী প্রাণিশাকে কথাগুলো বলে অক্ষম আক্রোশে ফেটে পড়ল অনির্বাণ। জুত মতো বকতে না পারার কারণে মেজাজ কন্ট্রোলের বাইরে চলে গেল। কাজ দিয়েছে মাত্রই সেটা না করে নবপরিণীতা তার সাথে তর্কতর্কি করছে। মানা যায়? এমন বদ কিসিমের মেয়েকে কেন কবুল বলে বিয়ে করলো, এটাই এখন তার আফসোসের কারণ হয়ে দাঁড়ালো। প্রাণেশা হতবাক হয়ে তাকিয়ে রইল তার দিকে। সঙ্গে সঙ্গে অনির্বাণের চোখ মুখে রাগ ও হিংস্রতা ফুটে উঠতে দেখল। স্বামী নামক প্রাণীটির কথাগুলো হজম করতে পারল না বিধায় জ্বলন্ত আগ্নেয়গিরির ন্যায় জল জল করে উঠে বলল, তোমার সাথে বাসর করার জন্য আমি যেন হাত পা ছুঁড়ে কেঁদে মরছি। বের হও রুম থেকে। কাছে আসবে তো তোমার রুমের সব কিছুকে ফুটবলের মতো পটলা বানিয়ে লাঠি দিয়ে গোল গোল খেলবো। একেই তো মাথার ভেতরে থাকা মগজটুকু ফুটন্ত পানির ন্যায় টকবক টকবক করে উতলাচ্ছে। প্রাণেশার কথায় যেটুকু যেন এখন চতুর্দিকে ছড়িয়ে পড়ল। মস্তিষ্ক বিগিধিকি করে জ্বলে জ্বলে উঠল। সহ্যের বাইরে চলে গেল সব কিছু। প্রাণেশার এই বেয়াদবি হজম করতে না পেরে অনির্বাণ জোরে সোরে এক লাথি মারল ফ্লোরে। সারাদিনের কথা মনে করে দাঁতের দাঁত চেপে বলল, তোকে আমি কোনো দিন বউ হিসাবে মানব না। তুই একটা বেয়াদব, ডাইনি, কালনাগিনী, শাকচন্নি, শেওড়া গাছের ভূত। সেই ছোটবেলা থেকে জ্বালাচ্ছিস, তাও সুখ পাসনি, এখন আরও জ্বালানোর পায়তারা করছিস। বের হ আমার ঘর থেকে, এক্ষুনি বের হ, ভূতনি কোথাকার। প্রতি নিঃশ্বাসে যে মিথ্যে বলো, তোমার লজ্জা হয় না? ছি! একটু আগেই বলেছ আমি তোমার বউ। বিয়ের পর বউয়েরা স্বামীর ঘরে থাকে, স্বামীরই ঘর তাদের ঘর। যেহেতু আমি তোমার বউ, এই ঘর এখন আমার, এর মালিকানাও আমার। বকাবকি না করে ঘুমোতে দাও। তোমার মতো পালোয়ানের সাথে যুদ্ধ করার মতো এনার্জি আপাতত নেই। ভালো মতো ঘুমোই, সকালে উঠে যুদ্ধ করব। গুড নাইট। অনির্বাণ দমে গেল না, তেলে বেগুনে জ্বলে উঠে বলল, বউ হওয়ার শখ হয়েছে না? বাসর করবি আমার সাথে? জীবনটা আমার স্যারাবেড়া বানিয়ে বউ সাথে থাকতে তো লজ্জা হলো না? এই স্যারাবেড়া জীবন এখন আমি জোড়া লাগাবো কি করে? তোমার ছেঁড়া বেড়া জীবন কিভাবে জোড়া লাগাবে সেটা তো তুমিই ভালো জানবে। আমি কি করে বলবো? আমি কি সুই সুতো যে বলা মাত্রই সেলাই হয়ে জোড়া লাগিয়ে দিব? উফ প্রাণেশা, খামোখা রাগ বাড়াচ্ছিস আমার। যা এখান থেকে। যাবো না কি করবে? আমি এই ঘরেই ঘুমাবো, পারলে আটকে দেখো। কথা শেষ করে জিব্বা বের করে ভেঙচি কাটল প্রাণেশা। আপাতত যুদ্ধের সমাপ্তি জেনে পরনের বেনারসি পাল্টাতে ওয়াশরুমে প্রবেশ করলো। কারণ এখন যদি কথার ইতি না টানে এই যুদ্ধ সকাল পর্যন্ত চলবে। তাই বিরতি দিয়ে অনেকক্ষণ সময় নিয়ে ফ্রেশ হয়ে লেডিস টি শার্ট ও ট্রাউজার পরে বাইরে এসে দেখলো অনির্বাণ তখনও ঝিম মেরে চেয়ারে বসে আছে। তাকে দেখে অনির্বাণ বলল, তুই আমার ঘর থেকে যা প্রাণেশা। যাওয়ার বেলা তোর কাপড় চোপড়ও নিয়ে যাবি। এই মুহূর্তে তোকে আমার অসহ্য লাগছে। প্লিজ লিভ। সম্পর্কে দুজন চাচাতো ভাই বোন হলেও বড় হয়েছে একসাথে একই বাড়িতে। সেই সুবাদে রোজ ঝগড়া হতো, তর্ক বিতর্ক হতো, কথা কাটাকাটি হতো, তবে কখনো গায়ে হাত পর্যন্ত এগোতো না। এই দিকটা খুব সতর্কতার সাথে এড়িয়ে যেত দুজনেই ভীষণ ঝগড়টে। পান থেকে চুন খসলেই শুরু হয় এদের ঝগড়াঝাঁটি। তবে বর্তমানে সিচুয়েশনটা সম্পূর্ণ আলাদা। গত 2 বছর ধরে নিজের ব্যক্তিগত ব্যবসার সুবিধায় বাড়ির বাইরে গিয়ে ঢাকা শহরে নিজের আলাদা জগৎ তৈরি করে সেখানেই থাকা খাওয়ার বন্দোবস্ত করে নিজেকে গুছিয়ে নিয়েছে অনির্বাণ।
খুব বেশি প্রয়োজন না হলে বাড়ি আসে না। গতকাল এসেছিল। প্রাণেশার বিয়ের খবর শুনে প্রাণেশা ভীষণ মেজাজি, ঘাড়তেরা, রকচটা, খামখেয়ালি ও ছন্নছাড়া মেজাজের মেয়ে। জীবনে ঘর সংসার কি কেন হয় এসব নিয়ে তার মাথা ব্যথা নেই। সারাদিন পুরুষ মানুষের মতো শার্ট প্যান্ট পরে বাইরে ঘোরাঘুরি করে, বন্ধু বান্ধবদের নিয়ে আড্ডা দেয়, ট্যুরে যায়। আলাদা কাজের মধ্যে একটা কাজ করে, নিয়ম করে বিভিন্ন ধরনের চারা গাছ রোপণ করে। ভার্সিটি যাওয়া আসার পথে রোজ এক একটি ফুলের চারা অথবা ঔষধি গাছ নিয়ে আসে, সেটা বাড়ির আঙিনায় রোপণ করে নিয়মিত তার যত্ন নেয়। এভাবে এই কয়েক বছরে অসংখ্য নাম না জানা ফুলদের গাছ ও ঔষধি গাছে লাগিয়ে বাড়ির আঙিনা সাজিয়েছে নিয়েছে সে একদম নিজের মতো করে। তার সমস্ত ধ্যান জ্ঞান এই গাছদের দিকে, সে অন্যদিকে কোনো মনোযোগী দেয় না, দিতেও রাজি নয়। ছন্নছাড়া স্বভাবের কারণেই বিয়ের নাম শুনলেই কাবিনদের বলতো, ধুর, বিয়ে করে কি হবে দেখিস, আমি কোনদিন বিয়েই করবো না, এই গিন্নিপনা আমাকে দিয়ে হবে না। প্রাণেশা অনার্স শেষ করেছে কিছুদিন আগে, ভালো রেজাল্টও করেছে। তাই বাড়ির মুরব্বীরা আলাপ আলোচনা করে তার বিয়ে ঠিক করেছিল তারই প্রিয় বন্ধুটির সাথে। কিন্তু বিয়ের দিন তার প্রিয় বন্ধু লাপাত্তা। বরের গোষ্ঠীসুদ্ধ সবার ফোন নম্বর একসাথে বন্ধ, কারোর সাথেই যোগাযোগ করা যাচ্ছিল না। এদিক দিয়ে গড়িয়ে যাচ্ছিল প্রায়। শেষবেলা ফোন এলো, পাত্র পালিয়েছে তার পছন্দের মানুষকে নিয়ে। সেটা শুনেই দুঃখ পেয়ে কেঁদে কেটে গাল ভাসিয়ে দেওয়ার বদলে বেনারসি খুলে সমবয়সী ও বয়সে ছোট সব কাজিনদের নিয়ে উড়াধুরা নাচানাচি শুরু করলো প্রাণেশা। যেন বিয়ে ভাঙেনি, বরং তার রং লেগেছে। বাড়ির সবাই তার এসব আচরণে রীতিমতো বিরক্ত, ক্ষুব্ধ। বিয়ে ভাঙলে আশেপাশের মানুষজন খারাপ কথা শোনাবে এই ভেবে অনির্বাণের বাবা, প্রাণেশার বাবা ও বাকি দুই চাচা মিলে নিজেদের সম্মান বাঁচাতে নিজেদের বাড়ির মেজ ছেলে শেখ অনির্বাণ সৈকতের ঘাড়ের ওপর চাপিয়ে বাড়িয়ে দিতে কোনো প্রকার পূর্ব প্রস্তুতি ছাড়াই বিয়ে পড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। আর তাতেই ঘরের প্রত্যেকটা সদস্যের ওপর রেগে মেগে বম হয়ে গিয়েছিল অনির্বাণ। মুখের ওপর তর্ক করতে পারেনি। বড় ভাই, বাবা ও চাচাদের খুব সম্মান করে চলে সে, তাদের কথা মেনে চলার চেষ্টা করে। তাছাড়া বাড়ির বাবা চাচাদের সম্মান এসব ভেবেই রাজি হয়েছিল সে। কবুল বলে প্রাণেশার মতো ঘাড়তেরা আধা বেটা ছেলে মেয়েকে বউ বানিয়ে নিজের ঘরে জায়গা দিতে বাধ্য হলো। প্রাণেশা তার থেকে 5 বছরের ছোট হলেও নিজেকে সে সবসময় বড় ও পণ্ডিত দাবি করে। যে মেয়ে ঘর বোঝে না, সংসার বোঝে না, কাছের মানুষের মূল্য বোঝে না, তাকে বিয়ে করে এখন কপাল চাপড়াতে হচ্ছে তার। যে সে নিয়ম শৃঙ্খলা মেনে চলা মানুষ, কোনো ধরনের অসচেতনতা, অকারণ ঝুটঝামেলা, তর্ক বিতর্ক পছন্দ করে না। এর জন্য ভিড় এড়িয়ে চলে, ঝামেলা এড়িয়ে চলে, একাকী জীবনে অভ্যস্ত হয়ে গিয়েছে। অথচ এখন বাড়ির সবার এই উদ্ভট আচরণ, হুকুম ও প্রাণেশার মেজাজ একসাথে এত কিছুতে তার বিরক্ত বাড়িয়ে দিল। কয়েক ঘন্টাতেই অস্থির হয়ে গেল সে। বেয়াদব মেয়েটা কথায় এড়িয়ে গেল দেখে বিরক্তির স্বরে অনির্বাণ বলল, আমি তোকে যেতে বলেছি প্রাণেশা। আজকের সারাদিনের ধকলে প্রাণেশা যথেষ্ট ক্লান্ত। তার রুমে সব কাপড় চোপড় এই রুমে এনে সাজানো হয়েছে, কাজিনগুলোই সাজিয়েছে। এগুলো এখন রুমে নিয়ে গিয়ে পুনরায় সাজিয়ে গুজিয়ে রাখা ঝামেলা। এত কাজ করার শক্তি নেই, করে অভ্যস্ত নয় সে। আপাতত তার বিশ্রাম দরকার। তাই সে হাই তুলে ক্লান্ত শরীর নিয়ে ফুলে ফুলে সাজানো বিছানার একপাশে শুয়ে পড়ল। এত হুকুম পালন করা কোনো কালেই অভ্যাস নেই তার, করতে বাধ্যও নয়। তাই নিজের মর্জি মতো চোখের ওপর হাত রেখে অনির্বাণকে বলল, বাতি নেভাও। অনির্বাণ বিরক্ত হলো। কেউ তার কথা বোঝার চেষ্টা করছে না। এই মেয়েটাকে কি করে সে বউ হিসেবে মেনে নিবে? কিভাবে সারা জীবন এক ঘরে থাকবে? এ তো সারাদিন পায়ে পা দিয়ে ঝগড়া করে, নাকের ডাগায় রাগ ঝুলিয়ে রাখে, সবসময় খিটমিট খিটমিট করে। এত বদরাগী বউ তার কপালে কিভাবে আসলো? তাছাড়া সম্পর্ক এতগুলোর মূল্য এই মেয়েটা বুঝবে তো? তার কাছে তো সব কিছুই খামখেয়ালি। নয়তো কোনো মেয়ে নিজের বিয়ে ভাঙলে ডিজে গান বাজিয়ে নাচে? পুরো দিনের কথা ভাবতে গিয়ে
রাগে সমস্ত শরীর জ্বলুনি শুরু হয়ে গেল অনিবার্যের। কটমট চোখে চেয়ে থেকে বলল, এই নির্লজ্জ, তুই আমার বিছানায় শুয়েছিস কেন? বললাম না তোকে আমি বউ হিসেবে মানি না? কথা কানে যায় না? নেমে আয় বিছানা ছেড়ে, নয়তো ভালো হবে না। চোখের ওপর থেকে হাত সরিয়ে প্রাণিশা বলল, নামবো না। কি করবে? ঘর পরিষ্কার করাবো। এখানে থাকতে হলে ঘর পরিষ্কার করতে হবে, দেখছিস না চারিদিকে কাঁচা ফুল ছড়িয়ে ছিটিয়ে আছে। চোখ কি কানা? কপালের নিচে থাকা চোখ কি উপরে নিয়ে হাঁটিস? কানি কোথাকার। দুজনের তর্কাতর্কি শুরু হয়েছিল এই ঘর গোছানো নিয়েই। অনির্বাণ রুমে এসে প্রাণেশাকে বলেছিল সম্পূর্ণ রুম পরিষ্কার করতে, কিন্তু প্রাণেশা শুনেনি, সোজা বারণ করে দিয়েছিল। সেই থেকে শুরু হওয়া তর্ক এখনও একই জায়গায় এসে দাঁড়ালো দেখে বিরক্ত প্রাণেশা থেতে উঠে বলল, থাকলাম না এখানে। ক্ষতি কি? সকালে উঠে সবাই যখন দেখবে আমি আমার রুমে ঘুমিয়েছি, বাবা ও চাচুদের হাতের দমকেলানি ঘাড়ে নিও, ঠিক আছে? অনির্বাণ আটকে উঠল। প্রাণেশা চলে যাচ্ছিল, দরজার কাছে যেতেই হ্যাচকা টানে তাকে বিছানায় ফেলে দিল অনির্বাণ। তাড়াহুড়ো করে বলল, তুই এখানেই ঘুমা, পারলে আমার ঘাড়ে উঠে ঘুমা, তাও ঘরের বাইরে যাস না। নিজের কপাল নিজেই পুরালো অনির্বাণ। দাঁত কেলিয়ে হাসল প্রাণেশা। ভুবন জয় করা হাসি। ফুলে ভরা বিছানার চাদরটা তুলে অনির্বাণের হাতে ধরিয়ে বলল, সকালে উঠে ধুয়ে দিও এটা, কেমন? পারলে বাড়ির বাকিদের কাপড় চোপড়ও ধুয়ে দিও। মাস শেষে মোটা অঙ্কের টাকা দিব, কাজ করবে আর টাকা দেব না। জানোই তো এত কিপটামি আমার দ্বারা হয় না। আমি আবার ভীষণ দয়ালু, কারো কষ্ট একদমই সহ্য করতে পারি না। অনির্বাণ ঠোঁট কামড়ালো শুধু। কি ডেঞ্জারাস মেয়ে, কৌশলে তাকে জব্দ করে নিল। এই বয়সে এসে বাবা ও চাচাদের হাতের উড়াধুরা কেলানি খেতে চায় না সে। ছাত্র জীবনে অনেক খেয়েছে, শেষবার খেয়েছিল 10ম শ্রেণীতে টেস্টে ধরা খেয়ে। এরপর প্রিন্সিপালকে বুঝিয়ে সুঝিয়ে কত শত অনুরোধ করে ফাইনাল এক্সাম দিতে পেরেছিল। বাপরে, কি কেলেঙ্কানিটাই হয়েছিল! মনে পড়লে এখনও তার শরীরের পশম দাঁড়িয়ে যায়। সবার একটাই অভিযোগ ছিল, ক্লাসে ফার্স্ট হওয়া ছেলে কি করে টেস্টে ফেল করে। তারা কি আর জানতো ওই বয়সে প্রেমের ভূত চেপেছিল মাথায়। যত সব নষ্টের গড়াতো তার প্রথম প্রেম। প্রেম ভালোবাসা, আহা, সে কি ভোলা যায়? পেছনের কথাগুলো মনে পড়ে যাওয়াতে দুঃখী দুঃখী চেহারা বানিয়ে চাদরটা ওয়াশরুমে রেখে ফ্রেশ হয়ে এলো অনির্বাণ। এরই মধ্যে অন্য একটা চাদর বিছানায় বিছিয়ে আরামসে ঘুমাচ্ছে প্রাণেশা। দেখে শরীর জ্বলে উঠল পুনরায়। বলল, তুই চাদর পেলি কোথায়? চোখ বন্ধ রেখে প্রাণেশা উত্তর দিল, আলমারি থেকে বের করেছি। তুই ওটাতে হাত দিয়েছিস কেন? ওখানে আমার কত ব্যক্তিগত জিনিস রাখা আছে। ব্যক্তিগত জিনিস দিয়ে অনির্বাণ কি বুঝিয়েছে সেটা চোখে ভাসাতেই খিলখিলিয়ে হেসে উঠল প্রাণেশা। বলল, হ্যাঁ, দেখেছি তোমার ব্যক্তিগত জিনিস। প্রাণেশার হাসি দেখে রাগ যেন আরও বেড়ে গেল অনির্বাণের। বলল, হাত দিয়েছিস? ছি, হাত দিতে যাব কেন? নাক মুখ কুচকে তাকালো প্রাণেশা। উল্টো ঘুরে হাসি আড়াল করে ঘুমানোর চেষ্টা করলো। অনির্বাণ বলল, তুই আর ওটাতে হাত দিবি না। 100 বার দিব। মাথা ফাটিয়ে ফেলবো কিন্তু। চট করে বিছানায় উঠে বসলো প্রাণেশা। হাতের ইশারায় অনির্বাণকে কাছে ডেকে বলল, ফাটাবে? এসো, এক্ষুনি ফাটাও। এরপর কয়েক মাস জেলে থাকবে, আমি আরামসে এখানে থাকবো, হবে না? অনির্বাণ ফের বলল, তোকে আমি মেরেই ফেলবো। উফ ভূত হয়ে ঘাড় মটকাবো। আল্লাহ, আমি কার পাল্লায় পড়লাম? কেন? বেয়াদ্দপ ভূতনি শাকচুনি এসবের পাল্লায়? একটু আগেই না বললে? এর মধ্যেই ভুলে গিয়েছো? কপালে হাত দিয়ে বিরক্তিকর ভাব প্রকাশ করলো অনির্বাণ। আলমারি লক করে চাবি নিজের কাছে লুকিয়ে ফ্লোরে বিছানা বিছিয়ে একটা বালিশ ও নকশি কাঁথা নিচে ফেলে বাতি নিভিয়ে ঘুমানোর প্রস্তুতি নিয়ে বালিশে মাথা ঠেকালো। প্রাণেশা তার এসব কাণ্ড কারখানা দেখে মিটিমিটি হেসে বলল, ভালো করেছো ফ্লোরে শুয়েছো। এখানে আসলে আমি তোমার ঘাড় মোটকেই দিতাম। শেষে দেখা যেত বাড়ির সবারই ঘাড় আছে, শুধু তোমার ঘাড়টাই নেই।
অনির্বাণ কোনো আওয়াজ করলো না, ঘুমানোর ভান ধরে চুপ করে পড়ে রইল। প্রাণেশা বালিশে মাথা ঠেকিয়ে অনির্বাণকে জ্বালানোর উদ্দেশ্যে গুনগুনিয়ে গাইল, তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া, আমি অন্ধকারে যাব মরিয়া। গানের বিপদ নিজেই ডেকে আনলো প্রাণেশা। টের পেল কিছুক্ষণ পরেই। অনির্বাণ সোজা হয়ে বসে আবছালোতে প্রথমে তার পরিণীতাকে দেখল, এরপর বাতি জেলে ঘোর লাগা চোখে চেয়ে চেয়ে বিছানার দিকে অগ্রসর হতে হতে বলল। পরের লাইনটা যেন কি? পরের লাইন মনে করার চেষ্টা করলো, এরই মধ্যে অনির্বাণ বলল, মনে পড়ছে না। ভয় মিশ্রিত মনে দুদিকে মাথা নাড়ালো প্রাণেশা। অনির্বাণ চোরা হাসিতে মুখ ভরিয়ে তোলে, বিছানায় হাত রেখে প্রাণেশার দিকে একটু ঝুঁকে ফিসফিসিয়ে বলল, তুমি ভয় কেন পাও প্রাণ স্বজনী? আমায় দেখিয়া তোমায় প্রেম সোহাগে রাখবো আমার বুকে জড়াইয়া। প্রাণেশা ঢোক গিলল, হাতের আলতো ছোঁয়াতে অনির্বাণকে ছুঁয়ে দূরে সরানোর চেষ্টায় বলল, না প্লিজ দূরে যাও, আমি ঠিক আছি, আমার ভয় লাগছে না, তুমি বাতি নিভিয়ে শুয়ে পড়ো। অনির্বাণ দূরে গেল না, আরও কাছে এসে আঙুলের আলতো স্পর্শে প্রাণেশার লাল হয়ে যাওয়া গাল ছুঁয়ে চোখ মুখে ফু দিয়ে বলল, তুই তো কাছে ডাকলি, দূরে যাই কি করে বল? প্লিজ তোমার দোহাই লাগে, তুমি যাও। যাব না। আজ তো আমাদের বাসর, ইশারায় যখন কাছে ডাকছিসই আদরটা শুরু করতেই পারি। কি বলিস? প্লিজ মেজো ভাইয়া যাও। ভাইয়া? প্রাণেশা কাঁদো কাঁদো গলায় বলল, ভাইয়াই তো ছিলে। এখন তো আর ভাইয়া নই, একান্তই ব্যক্তিগত মানুষ হয়ে গেছি। ফের ভাইয়া ডাকলে তোর ঠোঁট দুটো আমি সেলাই করে দেব প্রাণ। তুমি দূরে যাও প্লিজ। দূরে যাওয়ার মুডে নেই আপাতত, আমি এখন রোমান্সের মুডে আছি। অনির্বাণ আর একটু কাছে এগোলে ভয়ে জড়সড় হয়ে গেল প্রাণেশা। পরক্ষণে চিন্তা ভাবনা করে ফেলল কিছু। যখন দুজনের মাঝখানে 1 ইঞ্চি সমান দূরত্ব রইল না, তখনই দু হাতে অনির্বাণের চুল ধরে ঝাঁকুনি দিল। ব্যথায় আর্তনাদ করে উঠল অনির্বাণ। জোরপূর্বক হাত ছাড়িয়ে নিতেই দেখল কতগুলা ছোট ছোট চুল প্রাণেশার হাতের মুঠোতে। চুমুর বদলে চুল ছেঁড়া। রেগে মেগে কিছু বলতে যাবে, তার আগেই প্রাণেশা রুমের দরজা খুললে বাইরে দৌড় দিল। দৌড়াতে দৌড়াতে চিৎকার দিয়ে বলল, বাবা গো, মা গো, কে কোথায় আছো গো? জলদি এসো, আমার ঘরে ডাকাত এসেছে। ও মা, ও বাবা, আমাকে বাঁচাও। হতচ্ছাড়া ডাকাত আমায় মেরে ফেললো রে। অনির্বাণের ঘুম ভাঙল সকাল 8:30টায়। এত বেলা অবধি ঘুমানোর অভ্যাস নেই। গতকাল রাতে প্রাণেশা তার চুল ছিঁড়ে দিয়ে দৌড় দেওয়ার পর আর মেয়েটার নাগাল পায়নি। তাতেই ঘর কাঁপানো হাসিতে পেট ফুলে উঠেছিল তার। প্রাণেশাকে ভয় দেখিয়ে রুম থেকে তাড়ানোর উদ্দেশ্যেই এইভাবে কাছে এগিয়েছিল সে। বউ হলেই তাকে ছুতে হবে এমন কোনো বাড়তি আকাঙ্ক্ষা তার মনের মধ্যে ছিল না। শুধু ছিল প্রাণেশাকে দূরে সরানোর চিন্তা, শান্তিতে ঘুমানোর চিন্তা। যার কারণে ইচ্ছাকৃতভাবেই কাছে এগিয়ে এরকম একটা সিচুয়েশন তৈরি করেছিল সে। প্ল্যান সাকসেসফুল হওয়াতে শান্তির একটা ঘুম হয়েছে। এসব চিন্তা করে একা একাই হাসছিল অনির্বাণ। হাই তুলতে তুলতে বেলকনিতে এসে দাঁড়াতেই দেখলো ভাঙা একটা গাছের নিচে ছোট চাচা শেখ শওকত আলমের ছেলে ও মেয়েকে কান ধরিয়ে ওঠবস করাচ্ছে প্রাণেশা। হাতে একটা কঞ্চি, রাগত্ব মুখ, জ্বলন্ত দৃষ্টি। ভাই বোন দুটো বেশ ভয় পাচ্ছে প্রাণেশার এই দৃষ্টিতে। ভয়ে কাচুমাচু হয়ে তারা কান ধরে ওঠবস করছে আর ফুপাচ্ছে। দূর থেকে এই দৃশ্য দেখে বড্ড মায়া হলো অনির্বাণের। গলা উঁচিয়ে বলল, ওদেরকে এই শাস্তি কেন দিচ্ছিস প্রাণেশা? প্রাণেশা চোখ কটমটিয়ে বলে উঠল, সেটা তোমাকে কেন বলবো? তুমি কে? কাজের মাঝখানে বিরক্ত করছো কেন? যাও এখান থেকে। পরপর রাগি চোখে ভাই বোন দুটোর দিকে চেয়ে ধমকে উঠে বলল, এই তোরা ডেবডিবিয়ে তাকিয়ে আছিস কেন? কান ধর, নয়তো দিলাম। দিলাম শুনেই ওরা চিৎকার দিয়ে কান্না শুরু করে দিয়েছে। প্রাণেশা হা হয়ে ওদের কান্না দেখছিল, কারণ এখন অবধি কঞ্চি দিয়ে একটা আঘাতও সে দেয়নি। শুধু ভয় দেখাতেই কঞ্চি হাতে রাখা। এদিকে দূর থেকে ওদের কিছু একটা ইশারা করলো অনির্বাণ। প্রাণেশা না বুঝলেও ভাই বোন দুটো ঠিকই বুঝে নিল। সাউন্ড দিয়ে কান্না শুরু করলো। অনির্বাণ তখন সুযোগ পেয়ে বলল, তোর তো সাহস কম না, তুই ওদের গায়ে হাত দিচ্ছিস?
ওরা এখনো ছোট, এসব শাসনের কি বুঝে? প্রাণেশা ফুঁসে উঠে বলল, কিছু বোঝে না, শুধু বোঝে গাছের ডালে চড়ে গাছ ভাঙতে। এইটুকু একটা গাছ, এটার ডালে আবার কি দরকার ছিল? এটার ডালে চড়ার আবার কি দরকার ছিল? একটা গাছের দাম কত জানো? সেটাকে যত্ন করে বড় করার কষ্ট বোঝো? বুঝবে কি করে? জীবনে কোনোদিন একটা গাছ লাগিয়েছো? অলস কোথাকার। আসছে জ্ঞান দিতে। অলস তো তুই, অকর্মাও তুই। কাজের মধ্যে পারিস ওই একটাই। মেয়ে হয়ে জন্মেছিস, তোর তো দিনরাত রান্না করে থাকার কথা। তুই কেন পুরুষের মতো হাঁটাচলা করবি? আধা বেটা ছেলে একটা। আমি কি করব না সেটা আমি বুঝবো। তুমি মাথা ঘামানোর কে? আমি কে জানিস না? কবুল বলে যে আমার গলায় ঝুলেছিস, সেটা কি ভুলে গিয়েছিস? আমি তোর স্বামী, এখন থেকে আমার সব কথা মেনে চলবি, নয়তো। প্রাণেশা দাঁত কিরমির করে বলল, আমি তোমার গলায় ঝুলিনি। যা হয়েছে তাতে আমার হাত ছিল না। এজন্য তুমি যদি ভাবো রোজ 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 অফিস যাওয়ার আগে রান্না বান্না করে তোমাকে মুখে তুলে খাইয়ে দিয়ে পতি সেবা করব, সেটা ভুল ভাবছো। প্রাণ মরে গেলেও হাত পা পুড়িয়ে তোমার জন্য রান্না করবে না। তোর হাতের রান্না খাওয়ার চেয়ে কচু গাছে দড়ি বেঁধে ঝুলে যাওয়া বেটার। অনির্বাণ যেভাবে কৌতুক করে বলল, প্রাণেশাও ঠিক একইভাবে বলল, তাহলে যাও, ঝোলো। বাড়ির ওই পাশে পরিত্যক্ত ঝোপঝাড় আছে, ওখানে অসংখ্য কচু গাছও আছে। তোমার যেটা ভালো লাগে তুমি সেটাতেই ঝুলে পড়ো। খামোখা আমার কাছে বিরক্ত করো না। কোনো মতেই প্রাণেশাকে থামানো গেল না। এদিকে বাচ্চা দুটো সমানে কেঁদে চলেছে। এ পর্যায়ে সে প্রাণেশাকে প্রায় ধমকে উঠে বলল, ওদের উপর টর্চার করিস না প্রাণেশা, ব্যাপারটা ভালো দেখাচ্ছে না। তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস। ওরা আমার গাছ নষ্ট করেছে, ওদেরকে এত সহজে ছেড়ে দিব না। তুই এত ছোট লোক, সামান্য একটা গাছের জন্য অবুঝ বাচ্চাদের উপর টর্চার করছিস? ছি প্রাণ। ছোট লোক শব্দটা শুনে রাগে, দুঃখে, কষ্টে, অপমানে প্রচণ্ড কান্না পেল প্রাণেশার। তার এত যত্নের গাছ, এত প্রিয় গাছ, এই দারুচিনি গাছটা সংগ্রহ করার জন্য অনেক কষ্ট করতে হয়েছিল তাকে। খুঁজেই পাচ্ছিল না। এই 5 বছরে গাছটা যথেষ্ট বড় হয়েছিল, তবে এতটা শক্তপোক্ত হয়নি। গতকাল সবাই বিয়ের ঝামেলায় ব্যস্ত ছিল, সে নিজেও ব্যস্ত ছিল বিয়ে ভাঙার প্ল্যান নিয়ে। মাঝখান দিয়ে বিচ্ছু দুটো কখন যে খেলার ফাঁকে তার শখের ও যত্নের গাছটা ভেঙে ফেলেছে কেউ দেখেনি। আজ সকালে ঘুম ভাঙার পর বাগানে পানি দিতে এসে এই দৃশ্য দেখে কষ্টে হাউমাউ করে কেঁদেছিল প্রাণেশা। কে করেছে এই কাজ সেটা খুঁজতে গেলে বিচ্ছু দুটো লুকাতে চাইছিল, তাতেই তাদের কাণ্ড কারখানা বুঝে গিয়েছিল সে। আর এজন্যই শাস্তি দিচ্ছে যেন পরবর্তীতে এই ধরনের ভুল তারা না করে। কান্নার আওয়াজে শওকত আলম বাগানে এসে 2 বাচ্চার কাঁদো কাঁদো মুখ ও প্রাণেশের রাগী মুখ, ফোলা ফোলা চোখ ও ভেজা গাল দেখে ঘটনা কি তার আন্দাজ করতে পেরে সামনে গিয়ে বললেন, ওরা কি আবারও গাছ ভেঙেছে? উপর নিচ মাথা দুলিয়ে ভাঙা দারুচিনি গাছটা দেখিয়ে প্রাণেশা বলল, তাই একদিন একটা না একটা গাছ ওরা ভাঙবেই। তুমি ওদের হাত পা বেঁধে দাও চাচ্ছু, পুরো বাগানের 12টা বাজিয়ে দিচ্ছে ওরা। শওকত আলম নিজের 1-এ পড়ুয়া মেয়ে রামিসা ও 3-তে পড়ুয়া ছেলে রাদিনের দিকে রাগী মেজাজে তাকিয়ে শাসানো সুরে বললেন, তোমরা কিন্তু কাজটা ঠিক করো না। খেলতে গেলে গাছ ভাঙে কি করে? সাবধানে খেলা যায় না? তাছাড়া খেলার জন্য ঘর ভরা খেলনা আছে। বাগানে এসে খেলতে হবে কেন তোমাদের? গাছ কতটা উপকারী এটা জানো না? এভাবে যদি প্রতিদিন একটা করে গাছ নষ্ট করো, পরিবেশের কত ক্ষতি হবে সেটা বুঝতে পারো না? কথার ফাঁকে ছেলের দিকে তাকিয়ে বললেন, এটুকু গাছে কে উঠেছে? রাদিন ফটাফট আঙ্গুলটা বোনের দিকে ঘুরিয়ে নিল। রামিসা বলল, আমি ইচ্ছে করে উঠিনি আব্বু, ভাইয়াই তো আমাকে গাছে ওঠা শেখাতে চাইলো। দোষ যে দুজনের সেটা বেশ বুঝতে পারলেন শওকত আলম। প্রাণেশাকে বুঝাতে বললেন, তুই মন খারাপ করিস না মা, ওরা আর গাছ ভাঙবে না, আমি বুঝিয়ে বলেছি। এরপর পকেট থেকে বেশ কিছু টাকা বের করে প্রাণেশার হাতে ধরিয়ে দিয়ে বললেন, নাস্তাটা খেয়ে আজই গিয়ে নিজের পছন্দ মতো কয়েকটা চারা গাছ কিনে আনবি।
চাচ্চুর কথা মেনে নিলেও ভাঙা গাছের জন্য যে যন্ত্রণা বুকে চেপে বসলো সেটুকু থেকে মুক্তি মিলল না। মনের যন্ত্রণা হালকা করতে ভাই বোন ও চাচুকে বিদায় করে ওখানেই দাঁড়িয়ে রইল প্রাণেশা। ভাঙা গাছটা হাতে তুলে জায়গাটা পরিষ্কার করে অন্য সব গাছে যত্ন করে পানি ঢেলে ঘরে ফিরতে গিয়ে অনির্বাণের বেলকনির দিকে চোখ পড়ল। তখনও ওইখানেই দাঁড়িয়েছিল অনির্বাণ, প্রাণেশের কাণ্ড কারখানা দেখছিল। চোখে চোখ পড়তেই আদেশের সুরে অনির্বাণ বলল, নাস্তা খেয়ে ঝটপট তৈরি হ, আমিও তোর সাথে যাব। নার্সারি থেকে নিজের পছন্দ মতো বেশ কয়েকটা ফুলের গাছ কিনলো প্রাণেশা। মশলা জাতীয় গাছ পেল না, ওষুধি গাছ আগামী সপ্তাহে আসবে। অনির্বাণ শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। গাছ কেনা শেষ হলে টাকা পরিশোধ করে সবগুলো গাছ একটা ভ্যান গাড়িতে তুলে চালককে বাড়ির ঠিকানা দিয়ে দুজনে বাইকে উঠতে যাবে। অমনি বেশ কিছুটা দূরের একটা দামি রেস্টুরেন্টের দিকে চোখ গেল অনির্বাণের। কতক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে প্রাণেশাকে বলল, ওটা তোর বন্ধু সাফওয়ান না? প্রাণেশাও সামনের দিকে দৃষ্টি দিল। সাফওয়ান একটা মেয়ের সামনে দাঁড়িয়ে আছে। মেয়েটা ভীষণ খুশি খুশি মেজাজে রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে ওয়েটারের সাথে মিলিয়ে চমৎকারের ছবি তুলছে। সাফওয়ান ছবি তুলে দিচ্ছে আর মেয়েটি পোজ নিচ্ছে। দৃশ্য দেখে অনির্বাণের মনোযোগ সরিয়ে নিতে ঝটপট তার চোখ থেকে চশমা সরিয়ে নিল প্রাণেশা। বলল, তোর চশমা পরেও ভুল দেখছো, ওটা সাফওয়ান নয়। অনির্বাণ মুহূর্তে সামনে তাকালো, সঙ্গে সঙ্গে দৃষ্টি আবছা হয়ে গেল। দূরের কিছু আর ঠিকমতো দেখতে পেল না, সব কিছু ব্লার দেখলো। রাগে গজগজ করতে করতে বলল, তুই চশমা নিলি কেন? ওটা সাফওয়ানি, আমি ভুল দেখিনি। দূরের জিনিস অস্পষ্ট দেখলেও কাছের সব পরিষ্কার দেখে অনির্বাণ হাত বাড়িয়ে প্রাণেশার হাত থেকে চশমাটা কেড়ে নিয়ে সেটা চোখে পড়ে দৌড় দিল রেস্টুরেন্টের দিকে। প্রাণেশা বোকা বোকা দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে পর মুহূর্তেই অনির্বাণের মেজাজ বুঝে নিজেও পিছন পিছন দৌড় দিল। চেঁচাতে চেঁচাতে পরক্ষণেই বলল, খামোখা দৌড়চ্ছ, ওটা সাফওয়ান না রে ভাই, সাফওয়ানের আত্মা। পরক্ষণেই ভাই ডাকাতে জিব্বায় কামড় দিল। কাহিনী যা হওয়ার তাই হলো। রেস্টুরেন্টের সামনে গিয়েই সাফওয়ানের কলার চেপে ধরল অনির্বাণ। বলল, তোমার এত বড় সাহস, আমার বাড়ির ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলো? মেয়ে নিয়ে ঘুরবে ঘুরো, আমাদের বাড়ির ইজ্জতের দিকে কেন হাত বাড়িয়েছিলে? তাকে বিয়ের স্বপ্ন দেখিয়ে অন্য মেয়েকে নিয়ে ফষ্টি নষ্টি করতে তোমার লজ্জা হয় না? সাফওয়ান প্রথমে হতভম্ব হয়ে গেল অনির্বাণের এই কাণ্ডে। পরবর্তীতে ঘটনা কি সেটা বুঝতে পেরে বলল, আরে ভাই ছাড়ুন, আমি আপনার বাড়ির ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলিনি। প্রাণেশা যতটা আপনার কাজিন ততটা আমারও ভালো বন্ধুও। আর বন্ধু হিসেবে আমার কর্তব্য ওর চাওয়া না চাওয়ার মূল্য বোঝা। আমি জাস্ট এটুকুই করেছি। দৌড়ে এসে জোরপূর্বক সাফওয়ানের কলার থেকে অনির্বাণের হাত ছাড়িয়ে নিল প্রাণেশা। জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলল, তুমি তো পাবনার পাগলের চেয়েও কম যাও না। একটা মানুষের সাথে কেউ এরকম আচরণ করে? অনির্বাণের মেজাজ আগুন, নিজেকে সামলাতে পারছে না সে। যতবারই মনে হচ্ছে প্রাণেশার বিয়ে ভেঙেছে, এই ছেলে তাদের বাড়ির মান সম্মান নষ্ট করে দিতে চেয়েছিল, ততবারই মেজাজটা চিরবিরিয়ে উঠছে। এখন প্রাণেশার হাতের টান খেয়ে রাগ যেন ফুল ফেপে উঠল। চিৎকার করে বলল, ওর মতো 2 পয়সার ছেলের সাহস হয় কি করে তোকে নিয়ে এই ধরনের ড্রামা করার? বিয়ে যদি নাই করবে 10 জন জানিয়ে বিয়ের দিন তারিখ পাকা করেছিল কেন? বেঈমান মিথ্যুক ধোকাবাজ একটা, ওকে আমি জেলে দেব। ঝটপট ফোন বের করে নিজের পরিচিত একজন পুলিশের সাথে যোগাযোগ করতে চাইল অনির্বাণ। প্রাণেশা টান মেরে ফোন নিজের হাতে এনে বলল, শান্ত হও, ওর কোনো দোষ নেই, যা হয়েছে সব আমার ইচ্ছেতেই হয়েছে। অনির্বাণ বড়সড় একটা ধাক্কা খেল। বিস্মিত স্বরে বলল, মানে? জিব্বা দিয়ে ঠোঁট ভেজালো প্রাণেশা। সাফওয়ানের দিকে তাকিয়ে বলল, তুমি তো জানোই এই বিয়ের শাদী নিয়ে আমার কোনো স্বপ্ন নেই, আগ্রহ নেই, মাথা ব্যথাও নেই। সবাই যখন বিয়ের জন্য চাপ দিচ্ছিল, নিজেকে বাঁচাতে ও আর আঙ্কেল আর আন্টির সাহায্যে এই প্ল্যানটা করেছিলাম যে বিয়ে ভাঙার পর আর কেউ কোনোদিন বিয়ে নিয়ে আমাকে জোড়াজুড়ি না করে। অনির্বাণ যেন শূন্য থেকে হোঁচট খেল। প্রাণেশার এই কথা তার বিশ্বাস হলো না দেখে
যাচাই করতে বলল। তার মানে তুই জানতি বিয়ের দিন ও আসবে না? হ্যাঁ জানতাম। তাহলে আমার উপর চেপে বসেছিস কেন? এখন আমি কি করব? তুই তো ঘর সংসার বুঝবি না, আমিও তোকে বউ মানতে পারবো না। এখন আমার উপায় কি? এই ঝামেলায় আমি কেন জড়িয়ে গেলাম? তোর ফাঁদে তো আমার পা দেওয়ার কথা ছিল না, আমি কেন ফেঁসে গেলাম? অনির্বাণের এই কথায় সাফওয়ানও যথেষ্ট অবাক হলো। কাহিনী কি জানতে চেয়ে বলল। আপনার উপর চেপে বসেছে মানে? মেজাজে আগুন নিয়ে অনির্বাণ বলল। সেটা তোমার প্রাণপ্রিয় বন্ধুটিকে জিজ্ঞেস করো। বিয়ে ভাঙা নাটক করতে গিয়ে আমার ঘাড়ে চেপে বসেছে। বুঝলাম না। প্রাণিশা ফ্যাকাশে কণ্ঠে বলল। কাল যখন তোর বাড়ি থেকে ফোন গেল তুই পালিয়েছিস, তখন মান সম্মান বাঁচাতে বাবা ও চাচুরা মিলে আমাদের সিঙ্গেল জীবনের 12টা বাজিয়ে দিয়েছে। আমরা এখন শুধু কাজিন নই, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। সাফওয়ান চোখ দুটো গোল গোল হয়ে গেল। সে কিছুক্ষণ বিস্মিত দৃষ্টিতে দুজনকে দেখল, এরপর উচ্চস্বরে হেসে উঠল। তার সেই হাসি দেখে প্রাণিশার শরীর জ্বলে গেল। বলল। হাসবি না তো শয়তান, তোর জন্যই এটা হয়েছে। সাফওয়ান তবদা খেয়ে মুখে হাত চেপে বলল। আমার কি দোষ? তুই তো প্ল্যান সাজালি, তোর প্ল্যানে তো শেষ পর্যন্ত কবুল বলার কথা ছিল না, বললি কেন? না বলে উপায় ছিল? সবাই আমাকে চেপে ধরে কবুল বলিয়েছে। পরক্ষণেই অনির্বাণের দিকে আঙ্গুল তাক করে বলল। এই যে সামনে থাকা একটা জ্যান্ত গাধা, তার মাথায় কোনো বুদ্ধিই নাই। আরে ভাই, কেউ চেপে ধরলেই কেন কবুল বলতে হবে? সদর দরজা তো খোলা ছিল, দৌড় দিতে পারলো না। এই গাধার জন্য এখন আমার জীবনটা শেষ। উত্তর যেন ঠোঁটের কোণে ঝুলছিল অনির্বাণের। ফটাফট বলল। তুই দৌড় দিতে পারিসনি? আমি তো তোর প্ল্যানের কথা জানতাম না। তুই যখন জানতি তাহলে ভাগলি না কেন? মাথা মোটা কোথাকার। নিজে তো বাঁচতে পারলি না, আমাকেও বাঁচতে দিলি না। কি যে করব, ধুর। সত্য জানার পর মেজাজের 12টা বেজে গেছে অনির্বাণের। প্রাণিশার যদি বিয়ে ভাঙারই ইচ্ছে ছিল, তাহলে শেষ পর্যন্ত বিয়েটা করলো কেন? কেনই বা তার জীবনে প্রবেশ করলো? এই মেয়েকে নিয়ে ঘর সংসার কিভাবে হবে? চিন্তা করতে গিয়ে অস্থির হয়ে গেল অনির্বাণ। নিজের আচরণের জন্য লজ্জিত হয়ে সাফওয়ানকে বলল। তুমি কিছু মনে করো না সাফওয়ান, এই গাধি আমাকে আগে কিছু বলেনি, তাই তোমাকে এখানে দেখে রিয়্যাক্ট করে ফেলেছি। ভেবেছি ওর জীবন নষ্ট করে। লজ্জার কথা বলতে পারল না অনির্বাণ। জেনে বুঝে প্রাণেশা তাকে এরকম একটা সিচুয়েশনে ফেললো। কি লজ্জাজনক ব্যাপার হলো এটা। নির্দোষ একটা মানুষকে বকে দিল। সে কথা এড়িয়ে যাওয়ার বাহানায় খানিকটা দূরে গিয়ে মাথা ঠান্ডা করার জন্য একটা লেমন জুস কিনে তাতে চুমুক দিয়ে ওদের দিকে চেয়ে রইল। সাফওয়ান তখন প্রাণেশাকে বলল। বিয়ে করলি অথচ কিছু জানালি না? এখন ট্রিটটা অন্তত দিয়ে যা, নয়তো ছাড়বো না। বকা খাইয়েছিস, তার সুদ তুলেই ছাড়বো। প্রাণেশা পাংশুটে মুখে বলল। তোর কি ধারণা আমি খুব জমিয়ে ঘর সংসার করব? ঠিক 1 সপ্তাহের মধ্যে ডিভোর্সের কথা উঠবে। নিশ্চিত থাক, যদি ডিভোর্স না হয় তাহলে ট্রিট দেব। এরপর সাফওয়ানের গার্লফ্রেন্ডের সাথে অল্প স্বল্প গল্প করে ওদেরকে বিদায় দিয়ে অনির্বাণের সামনে এসে বলল। বাড়ি যাবে না? অনির্বাণ কাট গলায় বলল। তুই যা। পেরিয়ে এসেছি দুজন, যাব একা? তাতে তোর কি? তুই তো একা পথ চলে অভ্যস্ত। এমন তো না যে আমি সঙ্গে না গেলে বাড়ি পৌঁছাতে পারবি না। একা গেলে সবাই কি ভাববে? সবার জন্য চিন্তা হয় তোর? যদি চিন্তা হতো এরকম একটা থার্ড ক্লাস প্ল্যান করে আমার ঘাড়ে চেপে বসতি না। এখন কি চাইছো তুমি? ডিভোর্স? অনির্বাণ হেসে বলল। তুই কি চাস? আমি কি চাই সেটা তুমি জানো। তাহলে আর কি, সময় মতো পেয়ে যাবি। তোর মতো আতপাগলকে নিয়ে ঘর সংসার করার ইচ্ছে আমার নেই। প্রাণে কটমট চোখে চেয়ে রইল কয়েক সেকেন্ড। অনির্বাণের সেদিকে দৃষ্টি ছিল না। সে জুস রেখে সামনে থাকা পত্রিকায় চোখ ডুবিয়ে রেখেছিল। হুট করেই প্রাণেশের মাথায় দুষ্টুমি চেপে বসলো। রেস্টুরেন্টে প্রবেশ করে এক গাদা খাবার কিনল। নির্বার একবার সামনে তাকিয়ে দেখলো প্রাণেশা নেই। ভেবে নিল চলে গেছে। সে নিজের মতো করে জুস খাওয়ার ফাঁকে ফাঁকে পত্রিকা পড়ায় মনোযোগ দিয়ে সময়টাকে অনুপভোগ করতে লাগলো। একটা সময় অনির্বাণের সামনে এসে আঙুলের মধ্যে বাইকের চাবি ঘুরিয়ে জুসের গ্লাসের কাছে কাগজ রেখে প্রাণেশা বলল। বিল পেমেন্ট করে আসো। সামনে তাকিয়ে চমকে গেল অনির্বাণ।
তুই যাসনি? তোমাকে বাস না দিয়ে যাব না। বাসটা কেমন বুঝলো না অনির্বাণ, তবে সামনে থাকা কাগজ খুলে লম্বা একটা লিস্ট দেখে আটকে উঠে বলল। এত খাবার কে খেলো? প্রাণেশা রাস্তার দিকে বসে থাকা কয়েকজন ভিখারি দেখিয়ে বলল। ওনারা খাচ্ছেন আমাদের বিয়ের ট্রিট, বিল দিও কেমন? আমি যাচ্ছি। অনির্বাণ কিছু বলার আগেই আঙুলের প্যাজে থাকা চাবি দেখিয়ে রহস্যময় হাসি হেসে বাইক স্টার্ট করে হাওয়ার বেগে উড়ে গেল প্রাণেশা। অনির্বাণ দৌড়ে এসেও নাগাল পেল না তার বাইক, অথচ মেয়েটা তাকেই ফেলে রেখে চলে গেল। এরই মধ্যে রেস্টুরেন্টের ওয়েটার এসে বিল চাইলে পকেটে হাত দিয়ে আর এক দফা বাঁশ খেল অনির্বাণ। তার ক্রেডিট কার্ড, মানি ব্যাগ কিচ্ছু পকেটে নেই। কারো হেল্প নেওয়ার জন্য টেবিল থেকে ফোন নিতে এসে দেখলো ফোনটাও নেই। জীবনে এরকম বেজ্জতির সামনে পড়েনি সে। আজ পড়ে ভীষণ লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে হলো তার। কপাল চাপড়ায় বিড়বিড়ালো। উফ আল্লাহ, এই লজ্জা আমি কোথায় রাখি? এখন কি হবে? বিল পেমেন্ট করব কি করে? বিল না মিটিয়ে রেস্টুরেন্ট থেকে বাড়ি ফিরতে পারবে না, এটা বেশ বুঝলো অনির্বাণ। হাতে সামান্য খুচরো পর্যন্ত নেই। রাগে মেজাজ এখন সপ্তম আকাশে। প্রাণেশা সামনে থাকলে সম্পর্কের দিক ভুলে গিয়ে জোরসে কয়েকটা চড়থাপ্পড় দিয়ে বসতো, কিন্তু মেয়েটা তো পালালো, তাও আবার এরকম একটা লজ্জাজনক বাঁশ দিয়ে বিব্রতকর অবস্থায় রেখে। কোনো মতে এখান থেকে সম্মানের সাথে উদ্ধার হতে পারলে বাড়ি গিয়ে ইচ্ছামতো শাস্তি দেবে, এইটুকু মনস্থির করে উপায় খুঁজতে লাগলো অনির্বাণ। ওয়েটার তার মনোভাব বুঝলো না, সে তাড়া দিয়ে বলল। বিল পেমেন্ট করুন স্যার। অনির্বাণ খিটমিট মেজাজে বলল। করছি রে ভাই, আপনার টাকা নিয়ে আমি পালাবো না, একটু সময় দিন। ওয়েটার কিছুক্ষণ তাকিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। অনির্বাণ তাকে আবার ডেকে বলল। আপনার ফোনটা একটু দিবেন? ওয়েটার তার বিপদ ও সম্মান বুঝলো কিনা কে জানে, তবে নিজের ফোন বাড়িয়ে দিয়ে টেবিল মোছা শুরু করলো। ঠোঁট কামড়ে নিজের বড় ভাই শেখ আরিয়ান শামসের নম্বরে ডায়াল করলো অনির্বাণ। রিসিভ হতেই লজ্জিত কণ্ঠে বলল। ভাইয়া, আমি অনি, একটা হেল্প লাগবে। ভাইয়ের কণ্ঠস্বর চিনতে পেরে ওপাশ থেকে আরিয়ান বলল। কি হেল্প? আমার 15,000 টাকা লাগবে। আমি বাসায় গিয়ে দিয়ে দিব। ইজ্জতের ব্যাপার, প্লিজ বাঁচাও। কি হয়েছে? তুই না প্রাণের সাথে নিয়ে বেরিয়েছিলি? হ্যাঁ, ওই তো বাসটা দিল। বাস? সব কথা খুলে বলল অনির্বাণ। শুনে ওপাশে অট্টহাসিতে ফেটে পড়ল আরিয়ান। কৌতুকের স্বরে বলল। একদিনে যদি পকেটের এই অবস্থা হয়, সারা জীবনকে সামলাবে কিভাবে ভাই? অনির্বাণ দিক দিশা হারিয়ে বলল। তোমরাই তো আমাকে বুঝলে না, এখন বলছো সামলাবো কি করে? ঘাড়ে চাপানোর আগে এটা ভাবনি যে প্রাণের নেশা আর যাই হোক ঘর সংসার হবে না? ভালো করেই জানো ও একটা মিচকে শয়তান, বদের হাড্ডি। কেমন বিপদে ফেলেছে দেখেছো? ইজ্জত নিয়ে টানাটানি। ভাইয়ের দুঃখে কষ্ট হওয়ার বদলে মাত্রাতিরিক্ত হাসি পেয়ে বসলো আরিয়ানের। ফোনের ওপাশে এত শব্দ করে হাসছিল সে, সেই হাসি অনির্বাণের মুখটা চুপসে দিয়েছে। সে মুখ ভার করে চুপ করেছিল। সমাধান দিতে আরিয়ান বলল। ওখানে কারো বিকাশ অ্যাকাউন্ট থাকলে নম্বরটা টেক্সট কর, আমি টাকা পাঠাচ্ছি। থ্যাংক ইউ ভাইয়া, আমি বাড়ি গিয়ে ফেরত দিয়ে দিব। দৌড়, ফেরত দিতে হবে না, নম্বর দে কুইক, আমার মিটিং আছে। ওয়েটারের বিকাশ নম্বরটাই আরিয়ানকে দিয়ে 5 মিনিট অপেক্ষা করলো অনির্বাণ। এর মধ্যে টাকা চলে এলো। 10,000 টাকা বিল মিটিয়ে বাকি টাকা পকেটে রেখে রেস্টুরেন্টের বাইরে পা রাখতেই ভিখারিদের সামনে পড়ে গেল সে। দলবেঁধে সবাই তার সামনে এসে প্রশংসা ও দোয়া করে ভাসিয়ে দিল। সবচেয়ে বেশি যে দোয়া করলো তা হলো। তোমার বউটা খুব সুন্দর বাজেন। এমন সুন্দর মনের মানুষ আজকাল দেখাই যায় না। আল্লাহর কাছে দোয়া করুন রোজ, ভালো থেকো দুজনে। এই জাতীয় দোয়া ও প্রশংসা শুনলে লজ্জাই লাগে। লজ্জা থেকে বাঁচতে ওনাদের পাশ কাটিয়ে একটা সিএনজি থামিয়ে বাড়ির দিকে রওনা দিল অনির্বাণ। নতুন যে চারাগাছ এনেছিল সেগুলোই বাড়ির আঙিনায় রোপণ করছিল প্রাণেশা। যেহেতু তার আর কোনো কাজ নেই, তাই আস্তে ধীরে সময় নিয়ে মনোযোগ দিয়ে নিজের কাজটা করছিল।
মাথা নুয়ে কাজ করছিল বলে বাগানের মাঝখানে রাস্তা দিয়ে অনির্বাণের প্রবেশটা সে দেখতে পেল না। অনির্বাণ ঘরে প্রবেশ করেই চারপাশে চোখ ঘোরালো, প্রাণেশাকে খুঁজল। এদিক ওদিক কোথাও নেই। বকাঝকা পরে দেবে এই ভেবে ফ্রেশ হতে নিজের রুমে প্রবেশ করেই বিছানার উপর রাখা নিজের ক্রেডিট কার্ড, মানি ব্যাগ ও মোবাইল দেখে নিশ্চিত হলো প্রাণেশা বাড়িতেই আছে। কিন্তু চিন্তা বাড়লো, মোবাইল না হয় হাত থেকে কেড়ে নিয়েছিল বলে ওটা প্রাণেশার হাতেই ছিল। মানি ব্যাগ ও ক্রেডিট কার্ডের নাগাল মেয়েটা পেল কি করে? পকেট কাটলো? সন্দিহান মনে নিজের প্যান্টের পকেট চেক করলো অনির্বাণ। কোনোদিকে ছেঁড়া ফাটা নাই, অথচ সব কিছু প্রাণেশার দখলে। কিভাবে? ভাবতে ভাবতে যখন কোনো সমাধান পেল না, চোখে মুখে বিরক্তি ও রাগ নিয়েই সব কিছু গুছিয়ে রেখে টাওয়াল ও পোশাক নিয়ে ওয়াশরুমে প্রবেশ করলো। লম্বা সময় ধরে শাওয়ার নিয়ে বের হতেই প্রাণেশার মা তার মেজ চাচি তাহমিনা আহমেদের মুখোমুখি পড়ে গেল। তিনি দরজার কাছেই দাঁড়িয়ে আছেন, হয়তো কিছু বলতে বা জানতে এসেছেন। এত কিছু না ভেবে হাসি মুখে বলল, কিছু বলবে চাচি আম্মা? তাহমিদা আহমেদ গম্ভীর চেহারা নিয়ে শুধু উপর নিচ মাথা নাড়ালেন। অনির্বাণ সেই চেহারা খেয়াল করে চেয়ার বাড়িয়ে দিয়ে বলল, বসো এখানে, তারপর বলো। তিনি বসলেও কিছু বলতে পারছিলেন না, কেবল আনমনেই কিছু একটা ভেবে যাচ্ছিলেন। অনির্বাণ সেই ভাবনারত চেহারার দিকে তাকিয়ে বলল, কি বলতে এসেছো নির্ভয় বলো। আমি তোমার ছেলের মতো, আমার সামনে কোনো সংকোচ করো না। তাহমিনা আহমেদ বিষণ্ণতা ভরা কণ্ঠে বললেন, প্রাণের এই উদ্ভট কাজকর্ম আমাকে খুব চিন্তায় ফেলেছে অনি। এই জিদ, এই রাগ, এসব কিভাবে এলো মাঝে মধ্যে ভেবে পাই না আমি। মেয়েটাকে বোঝাবো সেই সুযোগও আসে না, 2 মিনিট সময় দেয় না কাউকে। সব সময় ওর এই খামখেয়ালি আচরণ মেনে নেওয়া যায় না। আমরা সবাই অতিষ্ঠ, সব কিছুর একটা লিমিট থাকে, কিন্তু ও সব লিমিট ক্রস করে ফেলেছে। বিয়েটাকেও সিরিয়াসলি নিচ্ছে না কেন বলতো? অনির্বাণ কি বলবে ভেবে পেল না। এমন না যে প্রাণেশাকে সে খুব ভালো বুঝে, একেবারেও বুঝে না এটাও নয়, তবে এরকম চলাফেরাটা খুব চিন্তার। প্রাণেশা খুব যে বেয়াদব, উশৃঙ্খল কিংবা মারকটে এমনটাও নয়। তার একটাই সমস্যা, সে নিজের মতো করে বাঁচতে ভালোবাসে, নিজেকে সময় দিতে ভালোবাসে, নিজের কথা ও ইচ্ছাদের গুরুত্ব দিতে ভালোবাসে। এইটুকুতে যদি আঘাত চলে আসে তাহলেই একটু রাগ, একটু জেদও গোসা দেখায়। একটু ভেবেচিন্তে অনির্বাণ বলল, ও কি কাউকে ভালোবাসতো? না, এমনটা হলে রূপ ও তানি নিশ্চয়ই জানতো। তানিশা হচ্ছে প্রাণেশার বড় বোন, আর রূপকথা হচ্ছে এই বাড়ির বড় ছেলে আরিয়ানের বিবাহিতা স্ত্রী। তাদের 2 বছরের একটা মেয়েও আছে। বাড়ির গুরুজনদের সাথে সম্পর্ক যেমনই হোক, রূপকথার সাথে প্রাণেশার সম্পর্কটা গলায় গলায়। প্রাণেশার বিষয়ে যদি কেউ বেশি জানে সেটা হচ্ছে একমাত্র রূপকথা। এরপর তানিশা খুব কমই বোনকে জানে, বুঝে। রূপকথার মতো করে বুঝে না। বিয়ের পর থেকে বোনকে সে সময় দিতে পারে না, নিজের স্বামী ও সংসার নিয়েই সে ব্যস্ত। চাচিম্মার কথায় মাথা নেড়ে অনির্বাণ বলল, বিয়ের ব্যাপারটাকে ওর উপর জোর করে চাপিয়ে দাওনি? তাহমিদা আহমেদ খানিক সময় চুপ থেকে বললেন, ওর চেয়ে ছোট ছোট ছেলে মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে, ওর নিজেরই সবকটা বান্ধবী বিয়ে করে সন্তানের মা হয়ে গেছে। শুধু ওই উল্টাপাল্টা লজিক দেখিয়ে বিয়ে বানচাল করে দিতে চাইছে। আমি নিশ্চিত গতকালকের বিয়েটাও ও ইচ্ছে করেই ভেঙেছে। অনির্বাণ সামান্য হেসে বলল, ঠিক ধরেছ, তোমার মেয়ে প্ল্যান করে বিয়েটা ভেঙেছে, কিন্তু শেষ পর্যন্ত সাকসেসফুল হয়নি, কারণ তোমরা মুরব্বীরা আমাকে বলির পাঠা হিসেবে পেয়েছো। অমন করে বলিস না অনি। ছাড়ো, তুমি ভাবির সাথে কথা বলেছিলে প্রাণের পছন্দ অপছন্দ নিয়ে। হ্যাঁ বলেছিলাম, ও তো বলল প্রাণেশার কাউকে ভালোবাসে না, এমন কেউ নেই ওর জীবনে। তাহলে বিয়ে নিয়ে ওর এত আপত্তি কেন? সেটাই তো ভাবছি বাপ। গতকাল রাতে নিজের ঘরে ঘুমালো, সকালে উঠে জানতে চাইলাম ঘরে কখন এলো। বলল ও নাকি এই বিয়েটাই মানে না, তাই তোর ঘরে থাকবে না। এখন আমি কি করব?
তুই তো জানিস ওর বাবা কতটা রাগী, কিছু হলেই লোকটা শুধু আমার ওপর চোটপাট করে। দুপুরের খাবার খাওয়ার জন্য দেবরকে ডাকতে এসেছিল রূপকথা। দরজায় দাঁড়াতেই দুজনের কথা তার কানে এলো। তোমরা এই আধো পাগলকে নিয়ে পড়ে আছো? ওর চিন্তা বাদ দিয়ে খেতে এসো, সবাই অপেক্ষা করছে, এমনিতেই আজ অনেকটা দেরি হয়ে গেছে। কাছে এসে বলল। ঠিক সময়ে খাবার টেবিলে সবাইকে না দেখলে অনির্বাণের বাবা খুব রাগারাগি করবেন। নির্দিষ্ট সময়ে খাবার টেবিলের সামনে উপস্থিত হওয়া বাধ্যতামূলক। এই বিষয়টা মাথায় রেখেই এই ঘর সংসার সামলাচ্ছেন বাড়ির গিন্নিরা। দেরি হলে বাড়ির মুরব্বী মানুষটা কষ্ট পাবেন দেখে চেয়ার ছাড়লেন তাহমিদা আহমেদ। অনির্বাণকেও তাড়া দিলেন। তিনি বেরিয়ে যাওয়ার পর রূপকথাও বেরিয়ে যাচ্ছিল। কি ভেবে যেন কিছু পথ পিছিয়ে এলো সে। অনির্বাণ আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুল মুছছিল। রূপকথা বলল, তুমি কি কাল ঢাকায় চলে যাবে? অনির্বাণ উত্তর দিল, হ্যাঁ ভাবি, কাজের চাপ আছে। পার্নেশাকে সাথে নেবে? একটু ভেবে অনির্বাণ বলল, যেতে চাইলে নিব, নয়তো এখানেই থাকবে। কিন্তু সমস্যা তো একটাই, ও ডিভোর্স চাইছে। প্রাণিসার জন্য এই সিদ্ধান্ত নেওয়া কঠিন কিছু না। এটা আর কেউ না জানলেও রূপকথা খুব ভালো মতো জানে। সে এই কথা শুনে দেবরকে বলল, ও চাইলেই তুমি ডিভোর্স দিয়ে দিবে? এত সহজ সব সম্পর্ককে এতটা মূল্যহীন তোমরা কেন ভাবছো অনি? অনির্বাণ হেসে বলল, আমি না তো, তোমার ননদিনের ইচ্ছে। স্বামী হিসেবে আমার দায়িত্ব ওর ইচ্ছের মূল্য দেয়া। এই কথাতে রূপকথা একটু নাটুকে হাসি ঠোঁটে ঝুলিয়ে বলল, তোমরা কে কবে ওর ইচ্ছের মূল্য দিয়েছো বলো তো? অনির্বাণ একটু থমকালো। টাওয়াল হাতে নিয়ে রূপকথার মুখোমুখি দাঁড়িয়ে বলল, ও যা করছে নিজের ইচ্ছেতেই করছে, সব কিছুকে ফেলনা ভাবছে। জীবনে কোনো কিছুর গুরুত্ব ওর কাছে নেই। ও শুধু নিজেকেই ভালো রাখতে জানে, আর কিছু নয়। ওকে দিয়ে ঘর সংসার ভালোবাসা এগুলো আশা করা বোকামি। রূপকথা ফের হেসে বলল, ঠিকই বলেছো, ওর কাছে এগুলো আশা করা বোকামি। ও না হয় সম্পর্কের মূল্য বুঝে না। একটা সুন্দর সম্পর্ককে গোড়া থেকে যত্ন করে গড়ে তোলার আগে ভেঙে ফেলার সিদ্ধান্ত কেন নিচ্ছ? সময় নিয়ে সম্পর্কটার ব্যাপারে একটু পজিটিভ ভাবনাকে মনে ঠাঁই দেওয়া উচিত নয় কি? উপর নিচ মাথা জাকিয়ে অনির্বাণ বলল, অবশ্যই উচিত, এবং আমি সেটা চাই। কিন্তু এর মানে এই না যে আমি তোমার ননদিনীকে ভালোবাসি। এই সম্পর্কটা পবিত্র পবিত্র বলেই এটা আমার কাছে মূল্যবান, ভীষণ যত্নের ও আকাঙ্ক্ষার। তাই আমি এর মূল্য দেব। যেমন করেই হোক জড়িয়ে গেছি একসাথে, আলাদা হওয়ার প্রশ্নই আসে না। ও মাথা মোটা হলে কি হবে? আমি তো আর সেটা নই। যা করব ভেবেচিন্তেই করব ভাবি, তুমি টেনশন নিও না। এবার একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল রূপকথা। নির্ভর হাসি দিয়ে বলল, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। ফিরে যেতে গিয়ে রূপকথা আবারও অনির্বাণের সামনে এসে বলল, আগামীকাল যাওয়ার আগে আমাকে আধা ঘন্টা সময় দিও তো, কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। গুরুত্বপূর্ণ কথা কি, কেন, কাকে নিয়ে, এসব কিছুই প্রশ্ন করলো না অনির্বাণ। ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে বলল, ঠিক আছে। দুপুরে খাবার টেবিলে সবাই উপস্থিত হলেও বাচ্চাদের যারা স্কুল কলেজে পড়ে তারা ও কর্মজীবীরা ব্যতীত সবাই নিজ নিজ আসনে বসে খাওয়ার আয়োজন শুরু করেছেন। প্রাণেশা তখন কাদামাটিতে মাখামাখি হয়ে ঘরে প্রবেশ করেছে। একসাথে অনেকগুলো গাছ রোপণ করে যথেষ্ট ক্লান্ত সে। ঘরে পা রাখতেই রূপকথা বলল, সে কখন ডাকলাম, এখন এলি? যা তাড়াতাড়ি গোসল করে খেতে আয়। অনির্বাণের বাবা শেখ শফিউল আলম সব সন্তানকেই স্নেহের চোখে দেখেন। তাদের ভালো মন্দের খোঁজ খবর যেমন নেন, তেমনি ভুল ত্রুটি দেখলেও শাসন করেন। সকালে তার মেজ ছেলে ও প্রাণেশা একসাথে বেরিয়ে গিয়েছিল। বাড়ির সবাই সেটা দেখেছে, কিন্তু ফিরেছে আগে পরে। অনির্বাণ একটু আগেই মা চাচিদের বলছিল প্রাণেশা কিভাবে তার পকেটের 12টা বাজিয়েছে আজকে। যদিও সে কৌতুক করে বলেছিল সবাইকে হাসানোর জন্য, তা শুনে সবাই হো হো করে হাসলেও শফিউল আলম গম্ভীর মেজাজ ধরে বললেন, তোমরাই তো মেয়েটাকে রাগিয়ে দাও, নয়তো ও ইচ্ছে করে দুষ্টুমি করে না। নিশ্চয়ই অনি এমন কিছু বলেছে যার কারণে ও ক্ষেপে গিয়ে উদ্ভট আচরণ করেছে। প্রাণেশাকে নিয়ে বাবার এই সাপোর্ট দেখে খা থামিয়ে অনির্বাণ বলল, আমি মোটেও ওকে রাগাইনি। ওর শিরা উপশিরায় শয়তানি লুকানো, তুমি দেখতে পাচ্ছ না?
কাজে ছিল বিধায় প্রাণেশাকেও এই কথা শোনালো। রেগে মেগে বোম হয়ে ডাইনিংয়ের সামনে এসে বলল, আর তুমি যে ওখানে সামান্য কটা গাছের মূল্য নিয়ে বিক্রেতার সাথে দর কষাকষি করছিলে, সেটা বুঝি দোষের না? কোনো কিছু কিনতে গেলে ক্রেতা বিক্রেতার মধ্যে একটা দামাদামি হয়ই। নার্সারিতে গিয়ে সেরকমটাই হয়েছিল। এই মেয়েটা সেটা নিয়েও যে মেজাজ দেখাবে তা কি সে জানতো? নিজের দিক স্পষ্ট করতে অনির্বাণ বলল, এটা নর্মাল ব্যাপার প্রাণেশা, একটু এদিক ওদিক হয়। তাই বলে তুই আমাকে বাগের কাছে ঢুকিয়ে দিয়ে ক্রেডিট কার্ড ও মানিব্যাগ নিয়ে পালিয়ে আসবি? এটা কোন ধরনের বাচ্চামো? প্রাণেশাও একইভাবে বলল, আমি মোটেও বাচ্চামো করিনি। লোকটা চা খেতে দিয়েছিল। চা খাওয়ার ফাঁকে ভ্যান চালকে ভাড়া দিয়ে তুমি তোমার মানিব্যাগ ও বাইকের চাবি টেবিলের ওপর ফেলে রেখেছিলে। পরবর্তীতে সাফওয়ানকে দেখে দৌড় দিতে গিয়ে ওটা নিতে ভুলে গেছো। দরকারি জিনিস যেখানে সেখানে ফেলতে নেই। ওগুলো সব সময় খেয়ালের সাথে সঙ্গে রাখতে হয়। তাই তোমাকে এটা বোঝাতেই সবকিছু নিয়ে ওড়াল দিয়েছি। যদি ওগুলো আমি না তুলতাম নির্ঘাত চুরি হতো। মনে করে দেখো, তুমি যখন লেমন জুস খাচ্ছিলে আমি তোমার চোখের সামনে বাইকের চাবি ঘুরিয়েছি, তুমি তাও বোঝনি। এটা কি আমার দোষ? এই ভুলটা কি করে হলো? যদি এরকমই হয় তাহলে তো এখানে প্রাণেশার দোষ নেই। 10,000 টাকার লস দেওয়ার সাথে সাথে লাখ টাকার বাইক ও মহামূল্যবান ক্রেডিট কার্ড বাঁচিয়ে দিয়েছে। বুঝতে পেরে নিজের ভুল স্বীকার করলো না অনির্বাণ। খাওয়ার মুখে নিয়ে শক্ত কণ্ঠে বলল, হয়েছে, আর 2 নম্বরই করতে হবে না। আমার পকেট ফাঁকা করেছিস, তার জন্য অবশ্যই তোকে আজ শাস্তি পেতে হবে। শাস্তি কি সেটা খুব ভালোভাবে জানে প্রাণেশা। সবার মতো একটু শাসাবে, বকা দিবে, কিছু সময় মেজাজ দেখাবে, এরপর সব ঠান্ডা। এসব বকা শুনে শুনে অভ্যস্ত সে। প্রথম প্রথম কষ্ট হতো, হাওমাও করে কাঁদতো, কিন্তু এখন আর কষ্ট হয় না, সয়ে গেছে। সে দোষী হলেও বকা শুনবে, দোষী না হলেও বকা শুনবে। ফেল তকমা গুছিয়ে ভালো রেজাল্ট করলেও বকা শুনবে, এলোমেলো কাজ কারবারের জন্য বকা শুনবে। বকা তার সবচেয়ে প্রিয় বন্ধু হয়ে গেছে। সে ছাড়তে চাইলেও ওগুলো তার পিছুই ছাড়ে না। তাই অনির্বাণের এই কথাগুলোকে খুব একটা পাত্তা দিল না, হাওয়ায় উড়িয়ে দিয়ে নিজের রুমে চলে এলো। সময় নিয়ে গোসল করে প্রতিদিনের মতো টি শার্টের সাথে লেডিস জেগিংস পরে খাবার টেবিলে এলো। ততক্ষণে সবার খাওয়া শেষ, শুধু রূপকথা বাকি ছিল। ননদিনীকে দেখে মিষ্টি করে হেসে বলল, তোকে সবাই যতটা অজ্ঞান অকর্মা ভাবে, আদতে তুই ততটা অজ্ঞান ও অকর্মা নোস। তুই যে একটা বুদ্ধিমতী ও যথেষ্ট মেধাবী মেয়ে সেটা আজ প্রমাণ করে দিয়েছিস। ভাত দাও। ভাত তরকারি সব ননদিনীর প্লেটে তুলে দিল রূপকথা, নিজেও নিল। পাশের চেয়ারে বসে হাস্যরসের মাধ্যমে বলল, স্বামীর জিনিসের মূল্য বুঝতে শিখেছিস দেখে শান্তি শান্তি একটা ফিলিংস হচ্ছে। ঠোঁট কামড়ে কথার অর্থ বোঝার চেষ্টা করল প্রাণেশা। বুঝে স্মিত হেসে বলল, একই রক্ত, আলাদা নয়, একই হবে, বুঝেছো? না, ও হতে পারে। পজিটিভ ভাবতে দোষ কি? পজিটিভ তো কত কিছুই ভাবলাম ভাবি। ভালো হলো কি সেই একটা কথা, আমাকে দিয়ে কিচ্ছু হবে না। আমি তাহলে করবোটা কি বলবে? ভালো রেজাল্ট আনতে পারি না, ঠিকমতো কোনো কাজকর্ম করতে পারি না, ঘর কন্যার কোনো কাজ করতে পারি না, সামান্য এক কাপ চা কফি নিজে বানিয়ে খেতে পারি না, কাউকে খাওয়াতেও পারি না। মেধা বুদ্ধি স্পেশালিটি বলতে কিচ্ছু নেই আমার মধ্যে। যা আছে সব আলস্য। বাড়ির অন্যরা যা পারে, যেভাবে নিজেদের তুলে ধরতে পারে, আমি সেভাবে পারি না। এটা কি শুধু আমার চেষ্টার ব্যর্থতা নাকি? কিছু বলতে গিয়েও থেমে গেল প্রাণেশা। হয়তো বকতে বা শাসন করতে কোনো এক কারণে অনির্বাণ এসে পাশে দাঁড়িয়েছে, তাতেই ভেতরের কথা গিলে নিতে বাধ্য হলো সে। একনলা ভাত মুখে নিয়ে সেটুকু পেন করলো। একটু একটু করে খাওয়া দাওয়ার মাঝেই নিজেকে ব্যস্ত রাখলো। কোনো কথা কেন গিলে নিল সেটা অনির্বাণ না বুঝলেও রূপকথা ঠিকই বুঝলো। সে খেতে খেতে দেবরের দিকে তাকিয়ে বলল, কিছু বলতে এসেছো? অনির্বাণ মাথা নেড়ে প্রাণেশার দিকে ইশারা করে বলল, তোমার ননদিনীকে বলে দিও আজ রাতের জন্য যেন আমার রুমে আসে। কাল যেহেতু চলে যাব, যাওয়ার আগে কিছু স্পেশাল ফিলিংসের দরকার আছে।
মুখের ভাত শেষ করে আরেকটু ভাত মাছ মুখে তুলেছিল প্রাণেশা। অনির্বাণের কথা শুনে কাশির সাথে সেটুকু আর পেটের ভেতর গেল না। বিষমের সাথে নাক মুখ জ্বলে উঠে অসহ্যকর একটা পরিস্থিতি তৈরি হলো। অনির্বাণ পাশেই ছিল, পিঠে হাত ম্যাসাজ করে এক গ্লাস পানি বাড়িয়ে দিয়ে বলল, আহা, এইটুকুতেই নার্ভাস? পানি খেয়ে নিজেকে সামলে নিয়ে প্রাণেশা বলল, আমি কেন তোমার ঘরে থাকবো? বারে আমার বউ না তুই? প্রাণেশা কটমট চোখে চেয়ে বলল, যাব না আমি তোমার ঘরে। জরুরি কিছু কথা বলবো প্রাণ। যাব না মানে যাব না, মাথায় ঢুকিয়ে নাও। না গেলে কি করব জানিস? প্রাণেশা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। অনির্বাণ তাকে জব্দ করতে একটু মাথা নুয়ে একদম বউয়ের কানের কাছে ঠোঁট এনে ফিসফিসিয়ে বলল, তোর নিচের ঠোঁটের ঠিক বাম পাশে কালো একটা তিল আছে। গত রাতে খুব ইচ্ছে হয়েছিল তিলটা ছুঁয়ে দেখি। তুই তো একটা মাথা মোটা বেকুব, তাই আমার ইচ্ছের মূল্য দিসনি। এখন কথার মূল্য না দিলে লাজ লজ্জা ও অনুমতির দিক ভুলে গিয়ে দীর্ঘ সময়ের একটা স্পেশাল চুমু দেব ঠোঁটে। তখন মুখটা কোথায় লুকাস সেটাও দেখে ছাড়বো, বুঝেছিস? প্রাণেশার মনে হলো এক্ষুনি এখান থেকে না পালালে মান ইজ্জতের দিকে ফিরেও তাকাবে না অনির্বাণ। লজ্জায় তাকে ফেলবেই। যতটুকু খেয়েছে সেটুকুই যথেষ্ট। সে খাবার রেখে হাত ধুয়ে নত মুখেই দৌড় দিল। ওর দৌড় দেখে রূপকথা ও অনির্বাণ শব্দ করে হেসে উঠল। রূপকথা বলল, কি যে করো না তোমরা, কি দরকার ছিল বেচারিকে এইভাবে পচানোর? দেখলে তো খাবারটাও খেলো না। অনির্বাণ সিঁড়ির দিকে চোখ রেখে বলল, এখন না খেলে রাতে ঠিকই খাবে। ও তোমার সামনে আসবে আর? না আসলে আমি ওর রুমে যাব। রূপকথার হাসি আর থামল না। হাসতে হাসতেই বলল, দেখবো কেমন পারো, ওই দেখো দরজা বন্ধ করে দিচ্ছে। আসলেই তাই। এর মধ্যেই প্রাণেশা নিজের রুমে প্রবেশ করে দরজা আটকে দিয়েছে। মুখে হাসি ধরে রেখে অনির্বাণ বিড়বিড়ালো, শুধু কি বিয়েতেই ওর অ্যালার্জি নাকি স্বামীর আদরেও অ্যালার্জি? আদর করতে চাইলে আমার আনরোমান্টিক বউটা এইভাবে পালিয়ে যায় কেন? সন্ধ্যা হওয়ার পরপরই বাড়ির ছোটরা অনির্বাণকে নাজেহাল করে দিচ্ছে বিয়ের পরবর্তী ট্রিট চেয়ে। অনির্বাণ কোনো এক সময় বলেছিল বিয়ে যদি করে তাহলে তার বিয়ের দিনই ভাই বোনদের সবাইকে নিয়ে জম্পেশ খানাদানা হবে। কথাটা অনির্বাণ ভুলে গেল, বাড়ির ছোটরা ভুলেনি। অবশ্য সবার মনেও ছিল না। মনে করিয়ে দিয়েছে প্রাণেশার একমাত্র ছোট ভাই রাফিয়ান। বিশেষ করে রামেশা ও রাদিনের কানে ট্রিটের ভূত চাপিয়ে দিয়ে সে গায়ে হাওয়া লাগিয়ে হাঁটছে। আর ওই দুটো ট্রিট কি সেটা না বুঝলেও ট্রিটের নাম নিতে নিতে অনির্বাণের পেশিবহুল দুই বাহুতে ঝুলে আছে। বসা থেকে দাঁড়াতে গেলেও দুদিকে লটকে গিয়ে বারবার বলছে, দাও না ট্রিট দাও না দুলা ভাই। শুনতে শুনতে কানে পোকা ঢুকে গেল অনির্বাণের। কাল সকালে চলে যাবে আর রাতে কিনা এদের জ্বালাতন। জীবনটা তার শেষ, জীবনের সব শান্তিও শেষ। এই এক গাদা ছেলে মেয়ে কিনা এখন তার শালাশালি। দুঃখে কপাল চাপড়াতে ইচ্ছা করলো তার। ওদেরকে শাসাতে বলল, এই কিসের ট্রিট রে? ট্রিটের কি বুঝিস তোরা? পড়াশোনা নাই তোদের, দিন রাত খালি খাওয়া দাওয়া। রাদিন বলল, ট্রিট না দিলে ছাড়বো না তোমায়, ট্রিট তুমি দেবেই। ঘোড়ার ডিম দেব। হাত ছাড় আমার। আমি কি দোল না তোরা এইভাবে ঝুলে আছিস? ছাড় রে ভাই। ভাই না তো, শালা মারো। তুমিও দুলা ভাই তো। মাটিতে মাথা ঠুকে কাঁদলেও মনে হয় এই যন্ত্রণা থেকে মুক্তি পাবে না অনির্বাণ। ছোটবেলা থেকে যারা তাকে মেজো ভাইয়া বলে ডাকতো, এখন এসে মুখ থেকে দুলাভাই ডাক শুনলেই গায়ের পশম দাঁড়িয়ে যাচ্ছে। এই দুলাভাই ডাকটা তার পছন্দ নয় বলেই সে প্রায় ধমকে দিয়েই উঠে বলল, খবরদার আমাকে দুলাভাই ডাকবি না। আমি তোদের দুলাভাই নই, আমাকে মেজো ভাইয়া ডাক। না, তোমাকে আমরা দুলা ভাই ডাকবো। এই রমেশও ডাক দুলা ভাই। শুরু হলো রামেশের ডাক। ও দুলাভাই একইভাবে একই ডাককে সে 100 বারই রিপিট করেছে। কোনো ভূত চেপেছিল ঘাড়ে যে প্রাণেশাকে বিয়ে করে এরকম একটা পরিস্থিতিতে পড়ে গেল। সে কেন দুলাভাই হবে, তাও আপন কাজিনদের? অসহায় কণ্ঠে অনির্বাণ বলল, আচ্ছা হাত ছাড়।
তোদেরকে ট্রিট দেব, তোরা গিয়ে তোদের ভাবিকে রাজি করা। গিয়ে বল যে মেজু ভাইয়া বলেছে আধা ঘন্টার মধ্যে তৈরি হতে। রাতে বাইরে ডিনার করতে যাবে, বলবি তো? রামিসা ভাবুক নয়নে তাকিয়ে রইল। কাকে ভাবি ডাকবে বুঝলো না বিধায় কিছু বলতেও পারল না। রাদিন বলল,